হৃদমায়ের প্রেমগাথা লিখেছে রেক্তা ইসলাম মায়া। হৃদ ফিরেছে? না ম্যাডাম। ঘাড় ঘুরিয়ে এক পলক ড্রয়িং রুমের বড় ঘড়িটায় সময় দেখে সুফিয়া খান। রাত প্রায় 12টার ঘরে। মায়ের খোঁজ এখনো পায়নি নাকি? ওনার জানা মতে হৃদ তার বউকে আনতে গিয়েছিল আশুগঞ্জ। বিকেল থেকে এতটা সময় লাগবে দুইজনের ফিরতে, নাকি অন্য কোনো সমস্যা হলো? কফি দাও। জি ম্যাডাম। সার্ভেন্ট সম্মতি জানিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। চিন্তিত সুফিয়া খান গম্ভীর মুখে সোফার দিকে এগিয়ে গেলেন। হাতের মুঠোফোনটায় হৃদকে কল লাগালো। অপর পাশ থেকে হৃদের ফোন অফ বলতেই চিন্তিত ভঙ্গিতে আবারও দেওয়াল ঘড়িটায় সময় দেখে নিলেন। হৃদের কল কেটে মুহূর্তে কল মেরালো আসিফকে। পরপর বেশ কয়েকবার কল দেওয়ার পরও যখন আসিফের ফোনটা রিসিভ হলো না, তাতে মুহূর্তে কপাল কুঁচকে আসে সুফিয়া খানের। ওনার ছেলের শরীরটা ভালো না। অসুস্থ শরীর নিয়ে ট্যারামি করে কাল রাতের ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছিল হৃদ। সকালে এয়ারপোর্টে ল্যান্ড করতেই নাকি বইয়ের খোঁজে সারাদিন পার করল সে। অবশ্য উনিও সারাদিনে হৃদের খবর নিতে পারেনি, কারণ ওনার ফ্লাইট ছিল আজ। তাই ছেলের খবর নিতে হয়েছে বাংলাদেশে ফিরেই। তিনি নিজের বাসায় না গিয়ে হৃদের বাসায় উঠেছেন, কিন্তু এইখানে এসে জানতে পারেন হৃদ নাকি সকাল থেকেই মায়ের খোঁজ করে সন্ধ্যার দিকে লোক নিয়ে বেরিয়ে যায় মায়াকে আনতে। ছেলের বউকে নিয়ে বাড়ি ফিরবে সেটা ভালো কথা, কিন্তু কেউ ওনার ফোন ধরছে না কেন? সুফিয়া খান চিন্তিত ভঙ্গিতে সোফায় বসলেন। হাতের ফোনটা টি টেবিলের উপরে রেখে বসতে কয়েক মিনিটের মধ্যেই সার্ভেন্ট কফি দিয়ে গেল। তিনি তাতে চুমুক বসালেন। আপাতত কয়েকদিন তিনি হৃদের সঙ্গেই থাকবেন এই বাড়িতে। যতদিন হৃদের মেডিসিন চলবে ততদিন এখান থেকে তিনি কোর্টে যাবেন। তাছাড়া ওনার একটা গুরুত্বপূর্ণ কাজে চট্টগ্রাম যাওয়া দরকার। কিছু হিসাব নিকাশ বাকি আছে কারোর সাথে। সুফিয়া খানের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে তপ্ত আগুনের মতন দাও দাও করে ড্রয়িং রুমে প্রবেশ করল হৃদ। কোনো দিকে না তাকিয়ে চোয়াল শক্ত করে অগ্নিশিখার ন্যায় চলে যেতে দেখে সুফিয়া খানের চোখে পড়ল হৃদকে। তিনি হাতের কফিটা রাখতে রাখতে তৎক্ষণাৎ হৃদের পেছনে তাকালো মায়ার সন্ধানে, কিন্তু আশেপাশে মায়াকে কোথাও দেখতে না পেয়ে উঠে দাঁড়াতে হৃদের পেছন ডেকে মায়ের সন্ধান করে বলল, তুমি একা কেন? মায়া কোথায় হৃদ? মায়ের নামটা কানে যেতেই হৃদের কদম 2 সেকেন্ডের জন্য থামে। দুই হাতের মুঠোবন্দি করে আবারও চলে যেতে নিলে একইভাবে হৃদের পেছন ডাকলো সুফিয়া খান। হৃদ, তোমাকে কিছু বলছি আমি। একা কেন তুমি? মায়া কই? মায়ের কথায় হিংস্রত্ব রক্তিম চোখে হৃদ ঘুরে তাকাতে আটকে উঠল সুফিয়া খান। হৃদের চোখে মুখে শরীরের জায়গায় জায়গায় রক্তের ছিটা, কপাল ফেটে রক্ত ঝরছে। হৃদের মাথার পরপর 2টা সার্জারি হয়েছে সবেমাত্র। বেশ কিছু অস্ত্রোপচার করা হয়েছে তাতে। এই অবস্থায় হৃদের মাথায় পুনরায় আঘাত পাওয়া মানে হৃদের কন্ডিশন খারাপের দিকে যাওয়া। আল্লাহ না করুক, যদি দ্বিতীয়বার কোনো কারণে হৃদের ব্রেনে রক্তক্ষরণ হয়, তাহলে হৃদকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। তিনি হৃদের সাদা পাঞ্জাবিতে রক্তের ছিটে রক্তিম হয়ে যেতে দেখে আতঙ্কিত গলায় বললেন, তোমার এই অবস্থা কেন হৃদ? কি হয়েছে? মায়া কোথায়? সুফিয়া খানের কথা শেষ হতে হতে হৃদ মুহূর্তে সিঁড়ি গোড়ায় থাকা ফ্লাওয়ার প্যাশনটা 2 হাতে মাথার উপরে তুলে আছাড় মারতে মারতে চিৎকার করে বলল, ওই বেয়াদব নারীর নাম আমার সামনে নিবা না কেউ। আই হেট হার, আই জাস্ট হেট হার। বলতে বলতে হৃদ জেদের তোপে সিঁড়ির গোড়ায় অপর পাশে টপটাও ছুঁড়ে মারল। মুহূর্তের মাঝে ভেঙে ছিটকে গেল ড্রয়িং রুমে জুড়ে। হৃদের তোলপাড় আসিফ সহ বেশ কয়েকজন দৌড়ে ড্রয়িং রুমে উপস্থিত হলো।
সুফিয়া খান কেমন শক্ত হয়ে দাঁড়িয়ে। উত্তেজিত পরিস্থিতিতে তিনি হৃদের কাছে যাচ্ছেন না। এই কারণ এই মুহূর্তে হৃদকে থামানোর চেষ্টা করা মানে রাগের বশে হৃদকে আরো হাইপার করে দেওয়া, যেটা মোটেও হৃদের জন্য ভালো হবে না। ছেলের রাগ সম্পর্কে ওনার ধারণা আছে, তবে এই পরিস্থিতিতে হৃদের রাগটা হৃদকেই ক্ষতি করছে। সুফিয়া খান জায়গায় পাথর মূর্তির ন্যায় দাঁড়িয়ে থেকে আসিফ দৌড়িয়ে হৃদকে আটকাতে চাইলে মুহূর্তেই হাতের ইশারায় নিষেধ করেন তিনি। আসিফ কাঁচুমাচু করলো হৃদকে তোলপাড় ভাঙচুর দেখে। সুফিয়া খান হৃদের দিকে তাকিয়ে উত্তেজিত গলায় আসিফকে আদেশ করে বলল, আসিফ গাড়ি বের করো, কুইক। আসিফ দৌড়িয়ে বাইরের দিকে যেতে হৃদ কয়েক মিনিটের মাঝেই গোছানো পরিপাটি সুন্দর ড্রয়িং রুমটা ভাঙচুরে তোলপাড় বয়ে দিল। ফ্লোরের কাঁচ ভাঙার টুকরোর ন্যায় হৃদের মন মস্তিষ্ক দুটোই বিখণ্ডিত হয়ে গেল। সারা রাত ফ্লাইট, তারপর সারাদিন দৌড়াদৌড়ি, সন্ধ্যায় মায়ের বিয়ে নিয়ে হাঙ্গামা, আর এখন ভাঙচুরের দখলে হৃদের শরীর আর নিতে পারল না। নিস্তেজ শরীরে কেমন দুর্বল হয়ে পড়ল। সারাদিন পেটে কিছু পড়েনি, সেই সাথে চিকিৎসারত মেডিসিনও নেওয়া হলো না। অস্থির উত্তেজিত হৃদ নাক কান বয়ে রক্ত ঝরল। চোখের পাতা বুজে আসলেও সেই শক্তি খাটিয়ে ভাঙচুর করতে চাইল। সুফিয়া খান দৌড়ে হৃদকে জাপটে ধরেন। মায়ের বক্ষ পেয়ে হৃদের হাতের লাঠিটাও ফ্লোরে গড়িয়ে পড়ল। জ্ঞান হারানোর আগে মাথা ছেড়ে সুফিয়া খানের কাঁধে লুটিয়ে পড়তে পড়তে বিড়বিড় করে বলল, হৃদ তো আমার ছিল আম্মু, তাহলে অন্য কারোর কেন হলো? আই হেট হার। আমার ওকে আর চাই না। হৃদের গড়িয়ে পড়া নাকের রক্তে সুফিয়া খানের কাঁধ ভিজে উঠল। হৃদের শক্তপোক্ত শরীরের ভার সুফিয়া খানের উপর ছেড়ে দিতেই তিনি হৃদকে সামলাতে হিমশিম খেল। তাল সামলাতে না পেরে হৃদকে নিয়ে ফ্লোরে কাচের উপর পড়তে নিলে বাসার সার্ভেন্ট দৌড়ে আসে। এলোমেলো ভাবে হৃদ সহ সুফিয়া খানকে ধরল দুই হাতে। তখনও হৃদকে জাপটে জড়িয়ে সুফিয়া খান বুঝতে পারলেন ছেলের মন ভালো নেই। কিছু একটা হয়েছে যার জন্য ওনার শক্তপোক্ত ছেলের মন মানসিক ভাবে ভেঙে দিয়েছে। ওনার শক্ত চেহারা আবারও অশ্রু জড়ালো। হৃদকে ধরাধরি করে রাতের আধারে তৎক্ষণাৎ নেওয়া হলো হাসপাতালে। হৃদকে আইসিইউতে রেখে অক্সিজেন মাস্ক পরালো। ইউরোপিয়ান ডাক্তারের সাথে কনফারেন্স কলে থেকে ট্রিটমেন্ট দিল। টানা ৪৫ দিনের কোমায় থাকার পর হৃদের জ্ঞান ফিরেছিল সবেমাত্র ৩ দিন আগে। এই অবস্থায় হৃদ মানসিক চাপ নেওয়া মানে নিজের জীবনকে ঝুঁকিতে রাখা। ডাক্তার হৃদের ব্রেন শান্ত রাখার জন্য ঘুমের ইনজেকশন পুশ করলো। ডাক্তার সুফিয়া খানকে জানায় হৃদের কয়েকদিন ঘুমের মাধ্যমে রাখতে হবে, তাতে হৃদের মস্তিষ্ক শান্ত থাকবে, নয়তো পেশেন্টের অবস্থা আরো খারাপের দিকে যেতে পারে। সুফিয়া খান নীরব সম্মতিতে ডাক্তারদের কথা মেনে নিলেন। উনি ছেলের ভালো চান, ওনার ছেলেটা সুস্থ হোক, তাতেই হবে। হৃদের আইসিইউর বাইরে চেয়ারে মাথা ঝুঁকে বসেছিলেন সুফিয়া খান। রাত তখন 1:30টার ঘরে। আসিফ নিজের হাতে ফোনটা সুফিয়া খানের দিকে এগিয়ে দিতেই মাথা তুলে তাকালেন তিনি। ফোনের দিকে তাকাতে আসিফ ছোট গলায় বললেন, গুলশান থানার ওসি ফোন করেছেন ম্যাডাম। অসময়ে পুলিশের চক্রে বিরক্তি প্রকাশ করে সুফিয়া খান বিরক্তি গলায় বলল, কি চাই? সুফিয়া খানের বিরক্তিতে কাচুমাচু করলেন আসিফ। হৃদের মার সঙ্গে তার কমই ওঠা বসা। কেমন রাগী আর জেদি মানুষ এই মহিলা। দৃষ্টিও কেমন বাজ পাখির ন্যায়। কথা বলেনও কেমন তীক্ষ্ণ। আপনার সাথে কথা বলতে চাই, জরুরি কিছু একটা। বিরক্তিতে তৎক্ষণাৎ উত্তর আসলো সুফিয়া খানের, নট নাও, পরে কথা বলবো, রেখে দাও। আসিফ সুফিয়া খানকে পুনরায় ফোনটা এগিয়ে দিতে বলল, একটা ঝামেলা হয়েছে ম্যাডাম।
হৃদ ভাইয়ের নামে কেস ফাইল করা হয়েছে 3টা। ওসি বলছেন নারী নির্যাতন মামলা, গাড়ি ভাঙচুর সহ 10 লাখ টাকার গয়নাপাতি চুরি নিয়ে মোট 60 লাখ টাকার মামলা করেছে, সাথে মার্ডার কেসও আছে একটা। 3টা মামলা নাকি আশুগঞ্জ থানা থেকে গুলশান থানায় ট্রান্সফার হয়েছে এই রাতেই। এর জন্যই ওসি সাহেব আমাদের কল করেছে বিষয়টা জানতে। হৃদ ভাই তো অসুস্থ, আপনি যদি দেখতেন বিষয়টা। আসিফের কথায় কেমন তেতে উঠল সুফিয়া খান। একটার পর একটা ঝামেলা ওনার ছেলের পিছনেই ছাড়ছে না, ওনার ছেলেকেও সুস্থ হতে দিচ্ছে না, এখন আবার উটকো ঝামেলা। শালার বেটারা মরারা জায়গা পায় না। ভেবেছিলাম হাত নষ্ট করব না, আমারে মাঠে না নামাইলে কারোর শান্তি নাই, দে ফোন দে। কথাগুলো বলতে বলতে আসিফের হাত থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নেওয়ার মতন করে কানে তুলল তিনি। থানার ওসিকে কিছু বলতে না দিয়ে সুফিয়া খান বলল, শোনেন ওসি সাহেব, আপনার কাছে হৃদ খানের নামে কোনো মামলা আসে নাই এখনো পর্যন্ত। বাকিটা কি করতে হবে সেটা আপনি ভালো করেই জানেন। বুদ্ধিমান লোককে কিছু বলতে হয় না আশা করি। ফোনের ওপাশ থেকে ওসি সাহেব গমগমে উত্তরে বলল, জি মিসেস খান, বুঝতে পেরেছি, কিছু বলতে হবে না। আসলে আপনি না বললে আমরা এই মামলাগুলো হাতেই নিতাম না। দোয়া করবেন তাতেই হবে। হৃদ খানকে সালাম দিবেন আমার, রাখছি। কল কেটে যাওয়ার আগে সুফিয়া খান ওসির উদ্দেশ্যে বললেন, শোনেন ওসি সাহেব, ফোনটা রাখলে হবে না, আপনার কাজ শেষ হয়নি। আসলে আমার ছেলেটা একটু অসুস্থ, আর অসুস্থ ছেলেটা আমার ইমোশন। এখন কেউ যদি আমার ইমোশন নিয়ে টানাটানি করে তাহলে সেটা আমার মোটেও ভালো লাগবে না। আপনি একটা কাজ করেন, আশুগঞ্জ থানার নাম্বারটা আমাকে সেন্ড করেন, সেই সাথে থানায় ফোন করে জানান মামলা দায়কারীর বাদী জনাব জামাল শওকত চেয়ারম্যান একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তাকে যেন থানায় আটকে রাখা হয়। আসলে আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই, বুঝেছেন? সুফিয়া খানের কথায় তৎক্ষণাৎ সম্মতি জানালো ফোনের ওপাশে থাকা ওসি সাহেব। জি ম্যাডাম, হয়ে যাবে। ধন্যবাদ ওসি, তবে আপনার খেয়ালও রাখা হবে। চিন্তা করবেন না, আমার লোক যাবে আপনার খেদমতে। ওপাশের ওসি সাহেব খুশিতে উৎফুল্লতা দেখিয়ে বললেন, আপনাদের দোয়ায় আছি ম্যাডাম। কল কেটে যেতে আসিফের হাতে ফোনটা তুলে দিতে দিতে সুফিয়া খান কপাল কুঁচকে তাকালেন আসিফের দিকে। কিছু একটা ভেবে বলল, তুই আমার সাথে যাবি নাকি হাসপাতালে থাকবি হৃদের সঙ্গে, কোনটা? আসিফ সুফিয়া খানের কথায় দিমানা করে বলল, আমি আপনার সাথে যাই ম্যাম। রাজীব ভাই তো বলেছেন তিনি এসে হৃদ ভাইয়ের সঙ্গে রাত্রে থাকবেন এখানে। আপনার হয়তো আমাকে প্রয়োজন হতে পারে। সুফিয়া খানের হাতের ফোনটা আসিফকে দিয়ে বলল, তোর আরো বড় হতে হবে আসিফ। অল্প ব্রেনে হৃদকে কিভাবে হ্যান্ডেল করিস। যাই হোক, তোর প্রয়োজন আপাতত আমার ছেলে অবধি থাক, সকালে দেখা হবে। খেয়াল রাখিস, আসছি। সুফিয়া খানকে হসপিটালের করিডর ধরে চলে যেতে দেখে আসিফ সেই দিকে কেমন হতভম্ব হয়ে তাকায়। হৃদ ভাইয়ের মা তার কাছে সাধারণ কোনো নারী মনে হয় না। ওনার চলাফেরা, কথাবার্তা, শান্ত মস্তিষ্কের ডিসিশন, যে কোনো মানুষকে মেরে ফেলার ক্ষমতাও রাখেন তিনি। ছেলের নামে মামলাগুলো কেমন মুহূর্তেই দফা ধামাচাপা দিয়ে দিলেন তিনি। উল্টো মামলা দায়ী করা বাদী চেয়ারম্যানকেও ফাঁসিয়ে দিলেন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বলে। এরা মা ছেলে পারে না এমন কোনো কাজ নেই এদের। পেছনে থেকে মাঝে মধ্যে আসিফের রুহ কেঁপে ওঠে এদের কর্মকাণ্ডে। আল্লাহ জানে এবার চেয়ারম্যানের পরিবারের কি হয়। সুফিয়া খান আশুগঞ্জ যাওয়া মানে চেয়ারম্যান পরিবারের কপালে শনি লটকানো। রাত 3:30টার ঘরে অন্ধকার রাতে সাদা গাড়ি এসে থামলো আশুগঞ্জ থানার সামনে। তাড়াহুড়োয় ড্রাইভার গাড়ি থেকে নেমে পেছনের দরজা টেনে ধরতেই গাড়ি থেকে বের হন পরিপাটি সুন্দর সুফিয়া খান। বয়স্ক ড্রাইভারের হাইটে সুফিয়া খানকেই লম্বা দেখালো। তিনি আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সোজা হাঁটল থানার ভেতরের দিকে।
শব্দ করে গাড়ির দরজা আটকাতে সুফিয়া খানের পেছন পেছন আরো দুজন লোক হাঁটলো সেই দিকে। একজন সুফিয়া খানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তারেক, বয়স হৃদের পাশাপাশি হবে, তবে হালকা পাতলা ছেলেটি খুব মেধাবী। প্রফেশনাল উকিল হলেও গোপনে সে একজন দক্ষ হ্যাকার। হাতের চালানে পারে না এমন কোনো কাজ নেই। তারেক নামক ছেলেটি আপাতত সবাই সুফিয়া খানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই চেনেন সবাই। এই মুহূর্তে চোখে মোটা চশমা পরে হাতে মোটা ফাইলগুলো নিয়ে সেই সুফিয়া খানের পেছন পেছন যাচ্ছে পুলিশ স্টেশনের ভেতরে। অপর পাশে আর্মির মেজর নওয়াজ হাসান। মধ্যরাতে তিনজন পুলিশ স্টেশনে প্রবেশ করতে থানার পুলিশ এগিয়ে আসেন সেই দিকে। সুফিয়া খানের সঙ্গে কুশলাদি বিনিময় করার মাঝে সুফিয়া খানের চোখে পড়ে চেয়ারে বসা চেয়ারম্যান সাহেবকে। সুফিয়া খান সবাইকে এড়িয়ে সেই দিকে এগিয়ে যান। পাশের চেয়ারটা টেনে জামাল চেয়ারম্যানের মুখোমুখি বসতে বসতে হেয়ালি গলায় বললেন, আরে চেয়ারম্যান সাহেব যে, কেমন আছেন আপনি? আপনার টানে আশুগঞ্জ অব্দি চলে আসলাম। তা ভালো আছেন আপনি? সব ঠিকঠাক? সুফিয়া খানের হেয়ালি কথায় কেমন তেতে উঠল জামাল সাহেব। তিনি এসেছিল ওনার ছেলে আর ছেলের বউকে মারার দায়ে মামলা করতে, কিন্তু এখানে আসার পর উল্টো ওনাকে আটকে রেখেছে ক্রিমিনাল বলে। উনি বুঝতে পেরেছেন এই মহিলা কথায় ওনাকে আর ওনার লোকদেরকে এত রাত অব্দি থানায় আটকে রাখা হয়েছে। ওইদিকে ওনার অসুস্থ ছেলেটা জীবন মৃত্যুর মুখে পড়ে লড়াই করছে। উনি সেখানেও যেতে পারছেন না এই মহিলার জন্য, আর এখানে এসে এই মহিলা ওনার সাথে হেয়ালি করছেন। জামাল সাহেব তেতে উঠে বললেন, আমাকে আটকে রাখলে ভেবেছেন আমি ভয় পাবো? আপনার গুন্ডা ছেলেকে জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি। জামাল সাহেবের কথায় সুফিয়া গা ছেড়ে চেয়ারে বসতে বসতে পায়ের উপরে পা তুলল। হেয়ালি করে বলল, কি চেয়ারম্যান সাহেব, এটা কেমন কথা? আমি আপনার সাথে কথা বলছি আর আপনি আমার ছেলেকে টানছেন। দিস ইজ নট ডান। মা এসেছে, তার সাথে কথা বলুন না, শুধু শুধু এসবে ছেলেকে কেন টানছেন? সুফিয়া খানের হেয়ালি কথাগুলোই যেন জামাল সাহেবকে উত্তেজিত করছেন বারবার। তিনি রেগে চিল্লিয়ে বললেন, কারণ আপনার ছেলে একটা গুন্ডা সন্ত্রাসী, তাই। সুফিয়া খান আগের ন্যায় হেয়ালি করে বলল, আপনি আমার ছেলের বউকে নিজের ছেলের বউ করে নিয়ে যাবেন আর আমার ছেলে গুন্ডামি করলেই দোষ? ধরেন আপনার বউকে যদি আমার স্বামী বিয়ে করতে চায়, তাহলে আপনি কি করবেন? সুফিয়া খানের কথা শেষ হওয়ার আগেই জামাল সাহেব তেতে উঠে চিৎকার করে বলল, আপনি বেশি বাড়াবাড়ি করছেন। জামাল সাহেবের উত্তেজিত হয়ে যেতে দেখে দারুণ হাসল সুফিয়া খান। হেয়ালি করে বলল, আপনার বুড়ো রক্তে এত গরম হলে আমার ছেলের জোয়ান রক্ত কতটা গরম হওয়া দরকার চেয়ারম্যান সাহেব? আপনি বুড়া বয়সে বইয়ের ভাগ বসাতে চান না, তাহলে আমার জোয়ান ছেলে কেমনে পারবে? আচ্ছা ধরেন আপনার ভালো ছেলেটা যদি হঠাৎ করে হসপিটাল থেকে গায়েব হয়ে যায়, তাহলে এত ভালো মানুষই দিয়ে কি করবেন? শুনেন চেয়ারম্যান সাহেব, জীবনে কিছু সময় গুন্ডা হওয়া খারাপ কিছু না। আপনাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন। বারবার রিপিট করব না, কিন্তু একবারে মনোযোগ দিবেন, কেমন? সুফিয়া খানকে শেষ করতে না দিয়ে থানার মধ্যে চিল্লাচিল্লি শুরু করলো জামাল চেয়ারম্যান। তিনি টাকার দাপট দেখাতে লাগলো সুফিয়া খানের সামনে। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ারম্যান সাহেবের দিকে তাকিয়ে শান্ত থাকলেন সুফিয়া খান। চেয়ারম্যান সাহেব বলতে লাগলেন, আপনাদের মতন মানুষদের আমার চেনা আছে। 12 বছর ধরে চেয়ারম্যানই করছি আমি। আপনাদের মতন 2-4টে টাকাওয়ালা মানুষকে উড়াই দিবার মতন ক্ষমতা আমিও রাখি। মেয়ে মানুষের মতন থাকবেন। অযথা একটা পুরুষের সাথে কুলাতে পারবেন না। আপনাকে ছেলেকে তো আমি জেলের ভাত খাইয়েই ছাড়ব।
আপনার ছেলেকে তো আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো। চেয়ারম্যান সাহেবের কথায় তিনি কেমন সুন্দর হাসলেন, যেন মজার কিছু শুনতে পেয়েছেন তিনি। পা নামিয়ে তিনি কনস্টেবলের এগিয়ে দেওয়া চায়ের কাপটা হাতে তুলতে তুলতে বললেন, আপনি আমার ছেলেকে জেলের ভাত খাওয়াবেন, ভালো কথা, কিন্তু তার জন্য তো আপনাকে আগে একটা কেস ফাইল করতে হবে, কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি কোনো কেস না করে কাউকে জেলের ভাত খাওয়াতে পারবেন না, এটা আইনে নেই। তাছাড়া আপনাকে তো থানায় আটকে রাখা হয়েছে ড্রাগস মামলা দায়ে। আপনি নাকি নারী পাচার করেন, দেশে নাবালিক স্টুডেন্টদের হাতে ড্রাগস সাপ্লাই করেন, আপনার ছেলের নামে নাকি 156টা অ্যাটেম্পট টু মার্ডার কেস ফাইল পাওয়া গেছে। শুনলাম আপনি নাকি এলাকায় দুর্নীতি করে চেয়ারম্যান হয়েছেন। সত্যি? আপনাকে তো ভালো মানুষ মনে করেছিলাম আমি, অথচ শেষ পর্যন্ত আপনি আর আপনার ছেলেরা সন্ত্রাসীর গডফাদার বের হয়েছেন। এই করে বেড়ান বুঝি এলাকায়? ছোট বড় 156টা মামলার ফাইল খোঁজ পাওয়া গেছে আপনার নামে, সব ফ্লেভারেরই মামলা আছে দেখছি। ছি, এসব করে বেড়ান আপনারা? সুফিয়া খানের কথায় কেমন হতভম্ব আর অবাক হয়ে যায় জামাল সাহেব। ওনার জীবনে কোনো মামলা নেই, ওনার পরিবার যথেষ্ট ভালো আর রক্ষণশীল পরিবার, সেখানে এতগুলো মামলা আসবে কোথা থেকে? জামাল সাহেব বুঝতে দেরি নেই এসব যে সুফিয়া খানের কারসাজি। তিনি রেগেমেগে চেয়ারে বসা অবস্থায় টেবিলে থাপ্পড় দিয়ে চেঁচিয়ে উঠে বললেন, আপনি মিথ্যা মামলার কাহিনী সাজাচ্ছেন আমার পরিবারের নামে? মনে করেছেন আমি ভয় পাবো আপনার কথায়? আপনার যা খুশি করেন, আমিও এর শেষ দেখে ছাড়বো। চেয়ারম্যান সাহেবের কথায় হাতের কাপে চুমুক দিতে দিতে আবারও আগের ন্যায় সুফিয়া খান বলল, আপনার এই মনে হলো আমি আপনাকে মিথ্যা বলবো? আমাকে আপনার এত ছোট মস্তিষ্কের মনে হয়? তারেক, চেয়ারম্যান সাহেবকে ওনার বিরুদ্ধে মামলার অভিযোগগুলো কাগজ দেখাতো। কথাগুলো বলতে বলতে তৎক্ষণাৎ তারেক নামক ছেলেটি হাতের ফাইল থেকে কিছু কাগজ বের করে সামনে রাখতে সেগুলো হাতে নেয় চেয়ারম্যান সাহেব। সাজানো গোছানো প্রত্যেকটা মামলায় ওনার আর ওনার ছেলেদের বিরুদ্ধে করা। দপদপ করে আগুন জ্বলতে থাকা চেয়ারম্যান সাহেব হঠাৎ কেমন ভয়ে চুপসে যায়। সুফিয়া খান সেই দিকে তাকিয়ে হাতের চাটা টেবিলের উপরে রাখতে রাখতে চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্যে বলল, শোনেন চেয়ারম্যান সাহেব, এলাকায় চেয়ারম্যানই করছেন তো মানুষের সেবা পর্যন্ত সীমাবদ্ধ থাকুন। শুধু আমার ছেলে পর্যন্ত কি টানছেন? আমার ছেলে আপনার বাজেটের বাইরে। ছেলেটা অসুস্থ বলে মা এসেছি। ভাবুন, মা যদি এতটুকু পর্যন্ত আসে তাহলে ছেলের বাবাও তো আসবে, তাই না? আপনি আমাকে সামাল দিতে পারবেন না। ছেলের বাবা অবধি যাবেন তো দূর, আমি যাওয়ার পর আমার স্বামী আসবে। আপনি এত চাপ নিতে পারবেন? সেজন্যই বলছি আমাদের থেকে দূরে থাকুন। শোনেন চেয়ারম্যান সাহেব, ছোট মানুষের উপর ক্ষমতা প্রয়োগ দেখানো আমার পছন্দ না। ক্ষমতার খেলা জমে সমানে সমানে। তারপরও আপনার ভালোর জন্যই একটা ডেমো দেই। আপনি আমার ছেলের নামে মামলা দিলে আমি আপনাকে রোজ একটা করে নতুন মামলা ঠুকবো। আপনার হিসাবের খাতা ভুল হয়ে যাবে, টাকা শেষ হয়ে যাবে, কিন্তু আমার মামলা করা শেষ হবে না। আপনি যদি মনে করেন পালিয়ে বাঁচবেন, তাহলে বলে রাখি, আপনার আর আপনার ছেলে দুইজনকেই মোস্ট ওয়ান্টেড আসামি বানিয়ে পেপার ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটা থানায় অভিযোগ দেওয়া হবে। তারপর যদি মনে করেন আপনারা দেশ ছেড়ে পালাবেন, তাহলে বলে রাখি, এয়ারপোর্টে আমার বাপের রাজত্ব চলে। আপনাদের পালানোর পথ বন্ধ। ছেলেকে আমেরিকায় ভিসা দিয়ে কি করবেন যদি ছেলেটাই না বাঁচে? আমার ছেলেটা অনেকদিন অসুস্থতার পর দেশে ফিরেছিল বইয়ের টানে।
সেই বউকে নাকি আপনার ছেলে বিয়ে করে নিল। স্বামী জীবিত অবস্থায় বউয়ের দ্বিতীয় বিয়ে করা জায়েজ না, আইনিগত দিক থেকে অপরাধ। আপনি কয়টা মামলা সামলাবেন, কার কার কাছে যাবেন? আপনি যার কাছেই যান না কেন সেই আমারই লোক হবে। তারপরও আপনার সান্ত্বনার জন্য চেষ্টা করে দেখতে পারেন। তারপরও একটু চোখ ঘুরিয়ে দেখেন, আপনার এলাকায়, আপনারই থানায়, আপনারই পুলিশের সামনে বসে যদি আমি আপনাকে পিষে ফেলার ক্ষমতা রাখি তাহলে ভাবুন। এরপরও যদি আপনি আমার ছেলের পেছনে লাগেন তাহলে কি করব? দীর্ঘ কথা বলে সুফিয়া খান থামে। চেয়ারম্যান সাহেবের কপাল বেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে এই শীতের রাতেও। সুফিয়া খান টেবিলে থাকা পানির গ্লাসটা জামান সাহেবের দিকে এগিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে বললেন, দেখেন চেয়ারম্যান সাহেব, আমি এই পলিটিক্স খেলতে চাইনি। আমার সন্তানের জন্য নামতে হয়েছে এই মাঠে। আসলে আমি মুখ থেকে ব্রেন চলে বেশি, সেজন্যই এইসব নোংরামিতে হাত নষ্ট করতে চাইনি বলেই অনেক বছর আগে নিজের ব্রেন খরচ করা ছেড়ে দিয়েছিলাম। আসলে আমি বিশ্বাস করি যেখানে মন ইনভেস্ট হয় সেখানে ব্রেন ইউজ করা চলে না। এর জন্যই আপনাকেও বলছি। এরপরও যদি আপনার মনে হয় আপনি আমার ছেলেকে টানবেন তাহলে আমি আপনার বংশ ধরে টানবো। আশা করি আপনি এবার বুঝতে পেরেছেন। এবার বাসায় যান, নিজের ছেলের যত্ন নিন, ভালো থাকুন, যান। কথাগুলো বলতে বলতে সুফিয়া খান উঠে দাঁড়ালেন। ওনার আশুগঞ্জে আরো একটা কাজ বাকি, সেটা করতে হবে। তারপর সকাল হতে হতে আবার ছেলের কাছে ফিরতে হবে। কাল আবার একটু চট্টগ্রামেও যাবেন। এই মাঠ পুরাতন, কিন্তু খেলার মানুষগুলো নতুন। কেন যেন তিনি এইসব মানুষের উপর ক্ষমতা দেখিয়ে মজা পাচ্ছেন না, হয়তো সমান সমান কাউকে পাচ্ছেন না বলে। মধ্যরাতের প্রহর, রাত 3:13 ঘরে। অন্ধকার রাতে পরপর 2টা গাড়ি থামলো মায়াদের গেটের সামনে। মায়াদের বাড়ির গেটে তখনও খোলা ছিল, হয়তো বাড়ির মানুষও জাগ্রত বলে তাই। পরপর 2টো গাড়ির, একটা পুলিশের জিপ হলেও অন্যটি সুফিয়া খানের কার। মধ্যরাতে পুলিশের ওসি মায়াদের বাড়ির গেট টেনে ভেতরে প্রবেশ করতেই গাড়ি থেকে নামলো সুফিয়া খান। তীক্ষ্ণ নজরে আশপাশটা এক পলক দৃষ্টি বুলালো। গাড়ির অপর পাশে হতে তারেক নামক ছেলেটি নামতেই সেও সুফিয়া খানের দৃষ্টি অনুসরণ করলো। অন্ধকার রাস্তায় ল্যাম্পপোস্টের আলো ছাড়া ওই 2-4টে কুকুর দেখা যাচ্ছে দূরে। রাস্তার বুকে ঠেকিয়ে ঘুমিয়ে দুই একটা আবার তাদের গাড়ি দেখে দূর থেকে ঘ্যাও ঘ্যাও করছে কয়েকটা। এর মাঝে একজন পুলিশ এগিয়ে গেল মায়াদের বাড়ির গেটে। লোহার গেটটি টেনে খুলে ধরলো সুফিয়া খানকে ভেতরে ঢোকার জায়গা দিয়ে। সুফিয়া খান আশপাশটা পরখ করতেই হাতের ফোনটা তারেক নামক ছেলেটির হাতে দিয়ে সামনে হাঁটলো। পেছনে থাকা তারেক নামক ছেলেটি সুফিয়া খানকে অনুসরণ করেই দৌড়ালো তৎক্ষণাৎ। একজন ভদ্রমহিলা কতটা ক্ষমতা আর দাপট থাকলে রাতের আঁধারে তাকে পাহারা দিতে চলে আসে আর্মির মেজর থেকে শুরু করে থানার পুলিশ ফোর্স, ভাবা যায়? সকলেই ভদ্রমহিলার পেছনে। আর্মির মেজর ওনার পাশাপাশি হাঁটছে পা মিলিয়ে। উঁচু জুতায় সুফিয়া খানের হাইট আর্মি মেজরকেও টেক্কা দেবে যেন। মায়াদের বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে মেজর সাহেব কলিং বেল বাজাতেই অল্প কিছুক্ষণের মধ্যে দরজা খুলে দাঁড়ালো মায়ার ফুপি জাহানারা বেগম। ওনার বিস্ময়কর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে বাড়ির বাকি সদস্যরা হয়তো এখনো জাগ্রত। জাহানারা বেগম দরজা ধরে মুহূর্তে থতমত খেয়ে বসলো যখন দেখলো একজন ভদ্রমহিলা পুলিশ নিয়ে দাঁড়িয়ে। মধ্যরাতে পুলিশের আগমনে তিনি ভয় পান। হতভম্ব হয়ে বাড়ির ভেতরে দৌড়ে যেতে যেতে আহাজারি করে চিৎকার করলো দুই ভাইয়ের উদ্দেশ্যে, শফিক, সাদিক, দেখ, বাড়িতে পুলিশ আইছে, চেয়ারম্যান মামলা করছে আমাদের নামে। হায় হায়, সর্বনাশ হইছে। জাহানারা বেগম মনে করলেন চেয়ারম্যানের পরিবার থেকে পুলিশ এসেছে ওনাদের জন্য।
ওনার আহাজারি চিৎকারে সুফিয়া খান কপাল কুঁচকে তাকালেন সেই দিকে। দৃষ্টি অনুসরণ করে দেখল বাড়ির সদস্যরা প্রায় সকলেই এখানে জাগ্রত। বসার ঘরে ভিড় জমিয়ে হয়তো কোনো আলোচনা সভা হচ্ছিল তাদের মাঝে। হওয়াটাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। বাড়ির মেয়ের বিয়ে ভাঙলে, বরযাত্রী ফিরে গেলে সব পরিবারেই এমন হইচই থাকে। তা মায়ের পরিবারের সবাই মাঝে হইচই থাকাটাই অস্বাভাবিক কিছু না। সুফিয়া খান আপাতত সেসব মনোযোগ হলো না, আর না উপস্থিত সদস্যদের কাউকে চিনলেন। ওনার চিনারও কথা না। কখনো মায়ের পরিবারের সঙ্গে ওনার সাক্ষাৎকার হয়নি, আর না ফাহাদের বউ মুক্তার সঙ্গেও দেখা হয়েছে। তবে তিনি ছবিতে দেখেছিল ফাহাদের বউকে। সেই সুবাদে ওনার মুক্তাকে চেনার কথা। হয়তো মুক্তাও ক্ষেত্রেও তাই। সুফিয়া খানকে সরাসরি না দেখলেও সে ছবিতে দেখেছিল রিদ খানের মা সুফিয়া খানকে। সুফিয়া খানের হঠাৎ আগমনে থমথমে মুখে সকলে বসা থেকে উঠে দাঁড়ালেন দরজার দিকে তাকিয়ে। সুফিয়া খান মুখের মাস্ক খুলতে খুব স্বাভাবিকের ন্যায় বাসায় প্রবেশ করলে চমকে ওঠার মতন দ্রুত গতিতে এগিয়ে আসলো মুক্তা। সন্ধ্যায় মায়ের বিয়েতে পরা শাড়িটা এখনো ওর গায়ে জড়িয়ে। সেটির আঁচল মাথায় টানতে টানতে এগিয়ে আসলো সুফিয়া খানের দিকে। হৃদের মাকে চিনতে ভুল হয়নি ওনার। দ্রুততায় এগিয়ে এসে পায়ে হাত দিয়ে সালাম করতেই মুক্তা মাথায় হাত রাখলো সুফিয়া খান। তীক্ষ্ণ গলায় মুক্তাকে উদ্দেশ্য করে বলল, ফাহাদের বউ, রাইট? গম্ভীর মুখও সুফিয়া খানের প্রশ্নে খানিকটা ভয় পেল মুক্তা। এই মহিলা সাংঘাতিক ধারালো আর তেজি মানুষ। সে শুনেছিল ফাহাদের মুখে, যদিও বিয়ের পর কখনো মুখোমুখি হয়নি দুইজন। তারপরও প্রথম সাক্ষাতে কেমন যেন ভয় পাচ্ছে মুক্তা। তাছাড়া এতগুলো পুলিশ নিয়ে হঠাৎ ওদের বাড়িতে আগমন করলে মুক্তার ভয় পাওয়াটাও স্বাভাবিক। মুক্তা ফের শাড়ির আঁচলটা মাথায় টেনে মিনমিন করে সম্মতি দিয়ে বলল, জি আন্টি। মুক্তার কথা শেষ হতে হতে সুফিয়া খান আদেশ আসলো তৎক্ষণাৎ, তোমার বাবা মাকে ডাকো। মুক্তা থতমত মুখে মিনমিন করে বলল, জি ওনারা এখানেই আছেন, আপনি ভেতরে আসুন আন্টি। মুক্তার দৃষ্টি অনুসরণ করে পুনরায় পেছনে তাকালো সুফিয়া খান। দেখলো বসার ঘরে সকলেই ওনার দিকে তাকিয়ে। মুক্তা হাত দেখিয়ে আঙ্গুল তাক করলো শরীফুল ইসলামের দিকে। শরীফুল ইসলাম প্রথম সোফায় বসেছিলেন। সুফিয়া খান উঁচিয়ে রাখা আঙ্গুল অনুসরণ করে মায়ের বাবার দিকে এগোতে নিরেট কণ্ঠে বলল, আমি মায়ের সঙ্গে কথা বলতে চাই। এখন আপনারা কথা বলতে দিবেন নাকি ঝামেলা করবেন, কোনটা? যেটা করতে চান আমি সেটাতেই রাজি। বলুন কি করলে খুশি হবেন? হতবাক হতবুদ্ধি থমথমে মুখে সকলে একে অপরের মুখে চাওয়াচাই করলো সুফিয়া খানের কথায়। মধ্যরাতে এই মহিলা ওনাদের বাসায় এসে সবাইকে কেমন হুমকি ধামকি দিচ্ছেন। বলছেন ওনারা নাকি ঝামেলা করতে চায়। বসার ঘরে মায়া, জয়ী, রাফা আর রেহানা বেগম বাদে সকলে উপস্থিত ছিল। সুফিয়া খান শরীফুল ইসলামের মুখোমুখি দাঁড়িয়ে উত্তরের আশায়। সাজিদুল ইসলাম হাত পায়ে মাথার জায়গায় ব্যান্ডেজ করে ভাই শরীফুল ইসলামের পাশাপাশি দাঁড়িয়েছিল। সুফিয়া খানের কথায় তেতে উঠল তক্ষুনি। কটাক্ষ গলায় বললেন, কে আপনি? এখানে পুলিশ নিয়ে এসেছেন কেন? সুফিয়া খানের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাজিদুল ইসলামের দিকে। চটাং মেজাজের মানুষ ওনার পছন্দ না। এরকম মানুষের ব্রেন খুব কম হয়, সেজন্যই তাদের মুখ চলে বেশি। সুফিয়া খানকে উত্তর করতে না দেখে মুক্তা পাশ থেকে তাড়াহুড়োয় সাজিদুল ইসলামকে থামাতে চেয়ে বলল, কাকা, উনি আমার মামি শাশুড়ি, রিদ ভাইয়ের আম্মু। হৃদের নামটা শুনতে কেমন তেলে বেগুনে জ্বলে উঠল সাজিদুল ইসলাম। এই ছেলের জন্য বরযাত্রী রক্তাক্ত অবস্থায় হসপিটালে পড়ে ওনাকেও পিটিয়েছেন। উনি আহত অবস্থায় হাত পা ভেঙে আজ বাসায় বসে। ওনার বাড়ির মেয়েরও সম্মান নষ্ট হলো। সবাই ছিছি করছে ওনাদের মুখের উপরে। এখন আবার মা এসেছে নতুন কাহিনী করতে। ওনাদের বাড়ির মেয়েদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না ওই বাড়ির ছেলেদের।
আজ এখানে সব শেষ। সাজিদুল ইসলাম আবারও কাউকে কিছু বলতে না দিয়ে রাগে কটমট করে বলল, দেখেন, আপনি যেই হন না কেন, এইটা ভদ্রলোকের বাড়ি। আপনাদের মতন অভদ্র মানুষের এইখানে জায়গা নেই। আপনি বরং এখন আসুন। আমাদের বাড়ির মেয়েদের সঙ্গে আপনাদের বাড়ির কারোর কোনো সম্পর্ক থাকবে না, আর না আপনার সাথে কেউ কথা বলবে। আপনি চলে যান। জুয়ের বাবা সাজিদুল ইসলামের কথায় তৎক্ষণাৎ ওসি সাহেব ধমকে উঠল রাগে। কোথায় এখন কার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় সেটা বোঝাতে চেয়ে তিনি সাজিদুল ইসলামের দিকে তেড়ে যেতে চাইলে সুফিয়া খান হাতের ইশারায় ওসি সাহেবকে থামিয়ে দিতে দিতে সাজিদুল ইসলামের উদ্দেশ্যে শান্ত গলায় বলল, দেখুন সাজিদুল সাহেব, আমার সবখানে ক্ষমতা প্রয়োগ করাটা কিন্তু পছন্দ না। যে যতটুকুর যোগ্য আমি তাকে ততটুকুতেই রাখি। আপনার সাথে আমি ভদ্র আছি, তার মানে বুঝতে হবে আপনি আমার চাপ নেওয়ার যোগ্য নন। বাকি রইল সম্পর্কের কথা, সেটা না হয় আপনাদের বাড়ির মেয়েদের ঠিক করতে দিন, তারাই কি চায়। আপনাদের বাড়ির মেয়েদের সম্মান না থাকলেও আমার বাড়ির বউদের কিন্তু যথেষ্ট সম্মান আছে সাজিদুল সাহেব। তাই গলা নামিয়ে নয়তো আমি গলা উঁচালে কিন্তু আপনি ঠাঁই পাবেন না। কথাগুলো বলেই সুফিয়া খান শরীফুল ইসলামের চোখে চোখ রেখে বলল, মেরুদণ্ডহীন প্রাণী পশুর সমান হয় শরীফুল সাহেব। ছেলে মেয়েদের বাবা হতে শিখুন, নয়তো ছেলে মেয়েরা আপনাকে বাবা ডাক ছেড়ে দেবে। কথাগুলো শেষ করে সুফিয়া খান ফের ঘাড় ঘোরালো মুক্তার দিকে। শক্ত গলায় বলল, মা কোথায়? মুক্তা ভয়ে তাড়াহুড়োয় বলল, ওপরে আছে। সুফিয়া খানের আদেশ স্বরূপ বলল, আমাকে মায়ের রুমে নিয়ে যাও, কুইক। কৃত্রিম লাইটের আলোয় সুফিয়া খানের মুখোমুখি বসে মায়াকে জড়িয়ে ওর মা রেহানা বেগম বসে বিছানায়, পাশে রাফা জুই দুইজনেই দাঁড়িয়ে। সকলের মুখ থমথমে বিস্ময়কর সুফিয়া খানকে এই মুহূর্তে দেখে। বাকিদের সুফিয়া খানকে চেনা না থাকলেও মায়া ঠিকই চিনল সুফিয়া খানকে। কিন্তু মাত্রা অতিরিক্ত জ্বরের ঘোরে মাথা ফেলে শুয়ে রইল মায়ের বুকে। ততক্ষণে মায়ার জলপট্টি দিচ্ছিল রেহানা বেগম। সুফিয়া খানের আগমনে বিব্রত বোধ করে মায়াকে নিয়ে অগোছালো অবস্থায় বসল রেহানা বেগম। চোখ মুখ কেঁদে কেটে লাল হয়ে আছে সবার। সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে সকলকেই পরখ করে নিল। মায়ের দিকে তাকাতেই ওনার কোঁচকানো কপাল আরো কুঁচকে আসলো মায়ার নাজেহাল অবস্থা দেখে। মায়ের সুন্দর মুখটা জ্বরের ঘোরে ফ্যাকাশে হয়ে আছে। সবচেয়ে বড় কথা, মায়ের শরীরে 1 কেজি মাংস হবে কিনা সন্দেহ আছে সুফিয়া খানের। এতটা শুকিয়েছে মেয়েটা। লাস্টবার যখন তিনি মায়াকে দেখেছিল হৃদয়ের সঙ্গে, তখন বেশ নাদুস আর হেলদি ছিল মায়া, কিন্তু এখন শরীরের অবস্থা খুবই শোচনীয়। তিনি এসেছিলেন মায়ের সঙ্গে কথা বলতে, কেন বিবাহিত হয়েও দ্বিতীয় বিয়ে করলো সেটা জানতে। অথচ মায়ের পরিস্থিতি দেখে ওনার মনে হচ্ছে মেয়েটাকে আগে সুস্থ করা উচিত, তারপর বাকি কিছু। সুফিয়া খান মায়াকে পরখ করে রেহানা বেগমকে প্রশ্ন করলেন, মায়ার খবর জানতে চেয়ে। কি হয়েছে মায়ার? সুফিয়া খানের প্রশ্নে মায়াকে 2 হাতে জাপটে ধরে রেহানা বেগম অসহায় গলায় বলল, আমার মেয়েটা অনেকদিন ধরে অসুস্থ। রেহানা বেগমের কথায় খানিকটা অসন্তুষ্ট হলো সুফিয়া খান। তীক্ষ্ণ গলায় বলল, এত অসুস্থতার মাঝে মেয়েকে বিয়ে দিতে গেলেন কেন? আপনারা জানতেন না মায়া বিবাহিত ছিল সেটা? সুফিয়া খানের কথায় ঝরঝর করে কেঁদে উঠল রেহানা বেগম। অসহায় গলায় একে একে বলতে লাগলো, আমার মেয়েটা বলেছিল আপনার ছেলের কথা, কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করেনি, প্রমাণ ছিল না বলে। ওর বাপ চাচা আর ফুপিরা সবাই মিলে আমার অসুস্থ মেয়েটাকে জোর করে বিয়ে দিল। রেহানা বেগমের কথায় কেমন যেন মেজাজ খিচে গেল সুফিয়া খানের রাগে। এত কিসের প্রমাণ প্রয়োজন?
হয় একটা অসুস্থ মেয়েকে জোর করে বিয়ে দেবার জন্য? অসুস্থ মানুষকে এমনিতেই বিয়ে দিতে নেই। এটা মূর্খ মানুষগুলোও কি জানে না? তাছাড়া যদি কেউ দাবি করে সে বিবাহিত, অন্তত সেটা সত্যি মিথ্যা যাচাই বাছাই করে তাকে দ্বিতীয় বিয়ে দিতে হয়, নয়তো পাপের দ্বারে দাঁড়াতে হয়। মায়া যখন বলেছে সে বিবাহিত, তখন অন্তত সত্যি মিথ্যা যাচাই বাছাই করা প্রয়োজন হলেও ওনাদের অপেক্ষা করতে পারত এরা। তা না করে উল্টো একটা বিবাহিত মেয়েকে জোর করে নাজায়েজ সম্পর্কে বেঁধে দিল এরা। ওনার ছেলেও বউয়ের জন্য পাগল প্রায়। এই মেয়েকে না পেলে যে ঠিক হবে না তিনিও জানেন, কিন্তু মায়ের বিয়েটা নিয়ে কেমন যেন বারবার মেজাজ খিচে যাচ্ছে ওনার। সুফিয়া খান শক্ত গলায় বলল, বিবাহিত মেয়ের স্বামী জীবিত অবস্থায় দ্বিতীয় বিয়ে জায়েজ নয়, সেটা জানার পরও কিভাবে আপনারা জোর করলেন মেয়েকে দ্বিতীয় বিয়ের জন্য? রেহানা বেগম মুখ গুমড়ে ডুকরে কেঁদে উঠল। খানিকটা সময় নিয়ে রহে শুরু থেকে সবটা জানালো মায়ের পরিস্থিতি সম্পর্কে সুফিয়া খানকে। সবটা শুনে মুহূর্তে কেমন নমনীয় হয়ে গেলেন সুফিয়া খানের মন। তীব্র অপরাধবোধে জাগ্রত হলো মনে। রিতকে নিয়ে দিশাহারা হয়ে যাওয়ায় মায়ের খোঁজ নিতে পারেননি তিনি। বলতে গেলে ওনার মাথায় ছিল না মায়ের ব্যাপারটা। আজ ওনার বেখেয়ালিপনায় এতগুলো সম্পর্কে ফাটল ধরল। মায়া মানসিক রোগী, ওনার ছেলেটা সুস্থ হয়েও হচ্ছে না, বউয়ের জন্য ছটফট করছে। সুফিয়া খানের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে রেহানা বেগম ফের বলতে লাগলো, আপনার ছেলের সঙ্গে বিয়ের কোনো প্রমাণ দিতে পারছিল না বলে আজ আমার মেয়েটাকে সবাই জোর করে পাপে বেঁধে দ্বিতীয় বিয়ে দেয়। আপনারা দয়া করে আমার ছোট মেয়েটাকে এবার রেহাই দিন। ওর আর আঘাত নেওয়ার ক্ষমতা নেই। এমনিতেই আমার মেয়েটা মরে যাচ্ছে। মা হয়ে ভিক্ষা চাচ্ছি আপনাদের কাছে। আর মানসিক চাপে ফেলবেন না। সবাই আমার মেয়েটাকে পাগল বলে। আপনি আপনার ছেলেকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিন। আমার মেয়ে কিছু বলবে না, ও এমনিতে কাউকে চিনতে পারছে না। আপনার ছেলেকেও ভুলে যাবে। আমি আমার পাগল মেয়েকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আপনাদের কারোর দরকার নেই। তারপরও দয়া করে আমার মেয়েটাকে রেহাই দিন, দয়া করুন। একজন অসহায় মায়ের চিৎকার যেন সুফিয়া খানের বুকে গিয়ে লাগলো। তিনিও তো একজন মা। ছেলের বিপদে ওনার দুনিয়া ঘুরে গিয়েছিল। আজ এই মুহূর্তে এখানে বসে আছে, ওনার ছেলের কথা চিন্তা করেই এসেছেন। তিনি একজন শক্ত ধাঁচের মানুষ হয়েও যদি সন্তানের জন্য এতটা দুর্বল হতে পারেন, তাহলে মা হয়ে রেহানা বেগম কতটা দুর্বল হওয়ার কথা। সন্তান সবার জন্যই সমান হয়। সুফিয়া খান উঠে দাঁড়াতে রেহানা বেগমের উদ্দেশ্যে বলল, শেষ বিশ্বাসটুকু আমাকে করতে পারবেন মিসেস রেহানা? আমি কখনো বিশ্বাস ভাঙার মতন কাজ করিনি। এই উক্তি আজ এখানে ছেলের বিশ্বাসের জোর লাগাতেই এসেছিলাম। তবে এখন আপনার বিশ্বাসের ভার কাঁধে করে নিয়ে যাচ্ছি। আপনার মেয়ে আমার কাছে ভালো থাকবে এই পরিবেশে থেকে। আমি খেয়াল রাখবো আপনার মেয়ের। আমাকে ভরসা করতে পারেন। রেহানা বেগম মুহূর্তে কোনো কথা খুঁজে পেলেন না বলার জন্য। শুধু দু চোখের জল ফেলে সুফিয়া খানের দিকে তাকিয়ে রইল। মায়াদের বাড়ির বর্তমান পরিস্থিতি মায়াকে সুস্থ হতে দেবে না। চারপাশে রটে গেছে মায়া দুই বিয়ের খবর। প্রথম স্বামী রেখে মায়া দ্বিতীয় বিয়ে করতে গিয়ে প্রথম স্বামীর হাতে মার খেয়েছে মায়া। তাও নতুন খেয়েছে মায়া ও তার নতুন বর। এসব মানুষের মুখে মুখে রটে গেছে। সকাল হতে হতে হয়তো মানুষজন আসবে তাদের বাড়িতে তামাশা দেখতে। মায়ের ফুপিরাও রেগে আছে তাদের ভাইকে গিতখান মারায়। মায়াকে যা তা কথা শোনালো। অথচ রাত থেকে যে মেয়েটা বেহুশ হয়ে
নিতে হবে সে খবর কারণ নেই। ভয়ে তিনিও কাউকে কিছু বলতে পারছেন না। মেয়েটাকে ডাক্তারও দেখাতে চেয়ে অসহায় অবস্থায় সে থেকে মাথায় জলপট্টি দিয়ে যাচ্ছেন মায়ের। এর মাঝে যতবার মায়ের হুঁশ ফিরেছে ততবারই রেহানা বেগমকে চিনতে অস্বীকার করেছে মায়া। উনি প্রচন্ড ভয়ে আছেন মায়ার মানসিক চাপ নিয়ে। ওনার ভয় ওনার মেয়ে পুরোপুরি পাগল না হয়ে যায় এত সব সইতে না পেরে। রেহানা বেগম সুফিয়া খানের চোখের দিকে তাকিয়ে নীরবে কাঁদল। হয়তো এই বাড়ির পরিবেশ থেকে মায়া ওই বাড়িতে ভালো থাকবে, অন্তত মায়াকে তারা ডাক্তার দেখাবে, অবহেলা করবে না, এতটুকুতেই তিনি সন্তুষ্ট। ওনার ছেলে আরিফ ইন্ডিয়া থেকে ফিরে আসলেই না হয় মায়াকে নিজের কাছে নিয়ে আসবেন রেহানা বেগম। ওনার মন কেমন কেমন করে যেন সুফিয়া খানের কথা সম্মতি জানালো। দুই হাতে জাপটে ধরা মায়াকে সুফিয়া খানের দিকে বাড়িয়ে দিতে দিতে দুই চোখের পানি ছেড়ে বলল, আমার মেয়েটার খেয়াল রাখবেন আপা। এই মুহূর্তে একজন অসহায় মা হয়ে বলছি, এই পরিবারের থাকলে আমার মেয়েটা এমনি মরে যাবে। ওকে অন্তত একটা ডাক্তার দেখাবেন। আমার ছেলেটা ইন্ডিয়া থেকে ফিরলে না হয় আমি নিয়ে আসবো। রেহানা বেগমের বাড়িয়ে দেওয়া হাত থেকে মায়াকে নিজের বুকে জড়ালো সুফিয়া খান। মায়ার নেতিয়ে যাওয়া তপ্ত শরীরটা জড়িয়ে ধরে ঠাহর করতে পারল সত্যি মায়া কতটা অসুস্থ। চোখ মেলে তাকাতেও পারছে না। সুফিয়া খান মায়াকে বুকে জড়িয়ে দাঁড়াতে গেলেই অপর পাশ থেকে দৌড়ে এসে মায়াকে আঁকড়ে ধরল রাফা। সুফিয়া খানের উদ্দেশ্যে বলল, আমিও যাব আপনাদের সাথে। সুফিয়া খান চোখ আউড়িয়ে এক পলক তাকালো রাফার দিকে। যদিও মেয়েটিকে তিনি চেনেন না, তবে মায়ের সঙ্গে মেয়েটিকে নিতে ওনার কোনো অসুবিধা নেই। চোখের ইশারায় সম্মতি দিয়ে তিনি রেহানা বেগমের উদ্দেশ্যে বললেন, নিজের খেয়াল রাখবেন মিসেস রেহানা। মায়া আর রাফাকে নিয়ে বসার ঘরে সকলের সামনে দিয়ে বেরিয়ে আসলো সুফিয়া খান। সুফিয়া খানকে কিছু বলার মতন সাহস মায়ের পরিবারের কেউ দেখাতে পারল না। কথায় কথায় রেগে যাওয়া সাজিদুল ইসলামও কেমন মুখ চুপসে দাঁড়িয়ে। মায়ার ফুপিরাও তাই। মায়ের বাবার চোখে মুখে কেমন নমনীয়তা ছিল। তিনি আগ বাড়িয়ে কিছু বলতে চেয়েও চেয়েছিল সুফিয়া খানকে, কিন্তু কেমন একটা অদৃশ্য বাধায় তিনি যেন চুপ করে যান। নীরব দাঁড়িয়ে দেখল মেয়ের চলে যাওয়া নিয়ে। জুঁইয়ের মা আর রেহানা বেগম মায়াকে এগিয়ে দিতে অন্ধকার রাতে গেট অবধি দাঁড়িয়ে থাকলো। সুফিয়া খানের গাড়ি অদৃশ্য না হওয়া অবধি সেই অদূরের রাস্তার দিকেই তাকিয়ে রইল। আল্লাহ জানেন ওনার অসুস্থ মেয়েটা টানাপোড়েন করার সম্পর্কগুলো কিভাবে ঠিক করবে। আল্লাহ ওনার মেয়েকে সুস্থতা দান করুক, আমিন। রাতের প্রহর কাটিয়ে ভোরের দিকে মায়াকে নিয়ে ঢাকায় পৌঁছায় সুফিয়া খান। অসুস্থ মায়াকে দেখে হতভম্ব রাদীপ আসিফ দুইজনেই। রাফা সুফিয়া খানের সঙ্গেই থাকছে। মায়াকে দেওয়া হলো হৃদের কেবিনের পাশাপাশি বেডে। অসুস্থ মায়ার চিকিৎসা চলল তৎক্ষণাৎ। মায়ের বাম হাতে ক্যানুলা লাগানো হলো পরপর ইঞ্জেকশন পুশ করতে। মায়ের অবস্থা শোচনীয়তা ডাক্তারের চোখে মুখে দেখেই বোঝা গেল। মায়াকে চিকিৎসা দিতেই সবাই ব্যস্ত হয়ে পড়ল। পেশেন্টের ব্যাপারে আপাতত আমরা কিছু বলতে পারছি না মিসেস খান, তবে পেশেন্টের অবস্থা খুবই শোচনীয়। আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেখে বলতে পারবো পেশেন্টের বর্তমান অবস্থা। কথাগুলো বলে ডাক্তার চলে যেতেই রাদীপ উত্তেজিত গলায় নিজের মাকে প্রশ্ন করে জানতে চাইল, ভাবির কি হয়েছে আম্মু? এই অবস্থা কেন ওনার? রাদীপের কথায় সুফিয়া খানের গম্ভীর মুখটা আরো গম্ভীর হয়ে গেল। রিপোর্ট আসুক তারপর জানবে, আপাতত বলতে পারছি না। মায়ের কথায় চিন্তিত ভাঁজ আরো গম্ভীর হলো রাদীপের কপালে। অথচ পাশে থেকে আসিফ সে কখন থেকে রাফার দিকে তাকিয়ে মূলত সে রাফার সাথে কথা বলতে চাচ্ছে। সে তো জানতোই না
রাফা যে মায়া ভাবিদের বাসায় ছিল, আর না এটা জানতো এখন হৃদ ভাইয়ের মায়ের সঙ্গে ঢাকা চলে আসবে। মূলত আসিফ সন্ধ্যার দিকে রাফার সঙ্গে মায়াকে দেখেছিল বরযাত্রীর গাড়িতে। তখন আসিফ হৃদকে সামলাতে গিয়ে রাফার সঙ্গে কথা বলার সুযোগ পায়নি, কিন্তু এখন তার রাফার সঙ্গে কথা বলা জরুরি মনে হলো। তার কারণ তার কেন জানি মনে হচ্ছে রাফা আসিফকে এড়িয়ে যেতেই সুফিয়া খানের সঙ্গে সঙ্গে থাকছে। আসলেই কি তাই? যদি তাই হয় তাহলে তাকে এড়িয়ে যাওয়ার বা কারণ কি? রাফার সকাল 11টার দিকে হালকা হালকা জ্ঞান ফিরল হৃদের। তীব্র মাথা ব্যথায় বিরক্তিতে বাম হাত রাখলো কপালে, অল্প মাথা নাড়িয়ে ডানে বামে মাথা ঘোরালো। চোখ মেলে পাশে তাকাতেই ঝাপসা চোখে দেখলো বেডে অসচেতন অবস্থায় পড়ে থাকা মায়াকে। প্রথমে হৃদ মনে করতে পারল না কিছুই। ঝাপসা চোখে স্পষ্ট গলায় আওড়ালো একটু করে, হৃদের ডান হাত বাড়িয়ে মায়াকে ছুতে চাইল, কিন্তু হাতের নলে চাপ পড়ায় নল বয়ে রক্ত উঠল তৎক্ষণাৎ। সুফিয়া খান দ্রুত এগিয়ে এসে হৃদকে বাধা দিয়ে শান্ত করতে বলল, কি হয়েছে হৃদ? নলে রক্ত উঠছে। সুফিয়া খানের কথায় রাদিফ এগিয়ে আসলো। সে মূলত বাইরে থেকে মায়ের জন্য কফি নিয়ে সবে কেবিনে প্রবেশ করেছিল। মায়ের কথায় তৎক্ষণাৎ দৌড়ে আসে এই দিকটায়। হৃদ তখনও হঠাৎ করে কিছু মনে করতে পারল না। মায়ের হাত নিজের শরীর থেকে সরিয়ে দিতে দিতে হৃদ বিরক্তি গলায় ডাকলো, উফ, বিরক্ত করছো কেন তোমরা? সরো। হৃদকে বলো এদিকে আসতে। হৃদ, কাম হেয়ার। সুফিয়া খানের হাত সরিয়ে দিতে দিতে হৃদ ফের বেহুশ মায়াকে ডাকলো নিজের কাছে। মায়ার নড়াচড়া করতে না দেখে হৃদ রেগে কিছু বলবে তার আগে রাদিফ তাড়াহুড়ো করে শান্ত করতে বলল, ভাবি তো অসুস্থ, উনি হুঁশে নেই, তুমি শান্ত হও। মায়ার অসুস্থতার কথা কানে যেতে হৃদ কপাল কুঁচকে তাকায়। কয়েক সেকেন্ডের ব্যবধানে হঠাৎই স্মৃতিচারণ হলো বিষাক্ত অতীতগুলোর। মায়ার বিয়ে অন্য কোথাও হয়েছে সেটা মনে আসতেই হৃদের শান্ত মস্তিষ্ক তড়াক করে জ্বলে উঠল। দাও দাও অগ্নিশিখার ন্যায় হুঙ্কার ছেড়ে হাতের ক্যানোলা সানাইন সবকিছু টেনে ফেলতে বলল, এই নারী এখানে আসলো কেন? কার এত বড় কলিজা হয়েছে আমাকে ঠেঙ্গিয়ে এই নারীকে নিয়ে আসে? কার? হৃদের হুঙ্কারে বাইরে থেকে আসিফ, আয়ন দুইজনেই দৌড়ে আসে ভেতরে। আজ সকালে আয়ন বাংলাদেশে ফিরেছিল লন্ডন থেকে। মায়ের ব্যাপারে সবটা আসিফের কাছ থেকে শুনে সেও স্তব্ধ, হতবাক। কিছু বলার মতন ভাষা আয়নের কাছেও ছিল না। মায়ের বিপদে সেও তো পাশে ছিল না। জুয়ের সঙ্গেও যোগাযোগ করেও সে এই মুহূর্তে ভয় পাচ্ছে। কেমন যেন সৎসাহসে কুলাচ্ছে না তারপরও সে চিন্তা করলো কালকে একবার আশুগঞ্জ যাবে জুয়ের সঙ্গে দেখা করতে। সুফিয়া খান হৃদের তোলপাড়ে খুব স্বাভাবিকের ন্যায় হৃদকে উত্তর করলো, আমি নিয়ে এসেছি। মায়ের কথায় হৃদের তোলপাড় আরো বাড়লো। গর্জে উঠে বলল, কেন নিয়ে এসেছো? দরদ দেখাতে? যখন খেয়াল রাখার কথা ছিল তখন তো খেয়াল রাখোনি, অবহেলা করেছো। আজ এ নারী আমার জন্য হারাম, তারপরও কেন এই নারীকে আমার সামনে হাজির করলে কেন? পরপর হৃদের হুঙ্কারে ডাক্তারও দৌড়ে কেবিনে এগিয়ে আসলো। মিনি ফ্রিজ হতে হৃদের ইনজেকশন নিয়ে নার্সকে আদেশ করতেই নার্স সেই দিকে দৌড়ালো। অস্থির উত্তেজিত পরিস্থিতিতে সকলেই আতঙ্কিত মুখে হৃদকে বোঝাতে চাইছে শান্ত হতে, অথচ সুফিয়া খান স্বাভাবিক, বরং হৃদের কথায় কটাক্ষ করে বলল,
আমার মন চেয়েছে তাই এনেছি। তোমার সমস্যা কোথায়? তোমার কাছে যাচ্ছে ও? তাহলে তুমি কেন এত হাইপার হচ্ছ? হসপিটাল কি তোমার বাপের কেনা যে তুমি ছাড়া অন্য কেউ চিকিৎসা নিতে পারবে না? যেমন মা তেমন ছেলে, গোলা বারুদের মতন তেজ। সুফিয়া খান ইচ্ছে করে হৃদকে রাগালো, কারণ হৃদের রাগে প্রশ্রয় দিলে এতে মায়ের ক্ষতি হবে ভেবেই তিনি এমনটা বললেন। মায়ের কথায় হৃদের মস্তিষ্ক দপদপ করলো, আগুন লাগার মতন শিরায় উপশিরায় জ্বলল। এর মাঝে আয়ন, রাদিফ, আসিফ, ডাক্তারসহ সকলেই হৃদের হাত পা চাপটে ধরলো ঘুমের ইঞ্জেকশন পুশ করতে। হৃদ রাগে তোপে হিংস্রতায় স্যালাইন ক্যানোলা টেনে ছিঁড়ল ধস্তাধস্তি করে। সকলেই হৃদকে জাপটে ধরে শোয়াতে চাইছে বলে হৃদ ধস্তাধস্তি করে ডাক্তারের হাতের ইঞ্জেকশন ছিনিয়ে নিয়ে মুচড়ে ফেলতে ফেলতে চিৎকার করে বলল, আমি সেই জায়গায় এক মুহূর্ত দাঁড়াবো না যে জায়গায় এই নারীর বিষাক্ত নিঃশ্বাস আছে। আমাকে যেতে দে তোরা, নয়তো কাউকে ছাড়বো না আঘাত করা থেকে। সুফিয়া খান ইশারায় হৃদকে ছেড়ে দিতে বললে হৃদ তৎক্ষণাৎ প্রস্থান করলো কেবিন হতে। হৃদের পেছন পেছন ছুটল আসিফ, রাদিফ দুইজনেই। সুফিয়া খান হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তিনি দমে যাওয়ার পাত্রী নন, এর শেষ দেখেই ছাড়বেন তিনি। মায়াকে টানা 3 দিন হাসপাতালে রাখার পর 4 দিনে মায়াকে নিয়ে হৃদের বাসায় উঠল সুফিয়া খান। মায়াকে রাখলো নিজের ঘরে, যেহেতু হৃদ মায়াকে মানছে না তাই। থমকে যাওয়ার ঘড়ির কাঁটার মতন যেন সকলের জীবনই থমকে আছে। ঘুরে ফিরে একই কাহানি রিপিট হচ্ছে সবার। মানুষগুলো ভিন্ন হলেও যেন সবার ব্যথা মিলে যাচ্ছে। পাওয়া না পাওয়ার গল্প থেকে বিচ্ছেদের সুর যেন বেশি। এই তো যেমন হৃদ মায়াকে চাচ্ছে না, জুই আয়নকে চাচ্ছে না, এদিকে রাফা আসিফকে চাচ্ছে না, মুক্তা ফাহাদকে চাচ্ছে না, শশী হৃদকে পাচ্ছে না। এটা কি ধরনের কথা? শশী হৃদকে পাচ্ছে না। কেমন যেন একটা বিচ্ছেদের গন্ধ চারিদিকে ছড়িয়েছে। আয়ন বিগত 2 দিন ধরে জুয়ের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছে। ফাহাদের সঙ্গেও তার শ্বশুরবাড়ি পর্যন্ত ঘুরে আসলো। না ফাহাদ মুক্তার কাছে ঠাঁই পেল, আর না আয়ন জুয়ের সাথে কথা বলতে পারলো। ফাহাদকে মুক্তার সঙ্গে দেখা করতে মায়ের পরিবার বাধা না দিলেও মুক্তা নিজেই আত্মসম্মানের তাগিদে ফাহাদকে ফিরিয়ে ফিরবে। আয়নও তো বেশ কয়েকবার সুযোগও পেয়েছিল জুয়ের সঙ্গে কথা বলার, কিন্তু জুই চোখ তুলে আয়নকে দেখল না পর্যন্ত। দীর্ঘদিন পর দুজনের দেখা। আয়ন ভেবেছিল সে জুয়ের কাছে ক্ষমা চাইবে, কিন্তু তার কিছুই হলো না। আয়ন জুয়ের কাছে পাত্তা না পেয়ে সেও সেই দিন ফাহাদের সঙ্গে ফিরে এসেছিল খালি হাতে। তারপর থেকে সে রোজ জুইকে নিয়ম করে কল দেয়, কিন্তু আফসোস, রোজকার মতনই জুয়ের নাম্বার আজও অফ দেখালো। মনস্তাত্ত্বিক ভাবনায় হাতের ফোনটা পকেটে গুজে রাখতে রাখতে আয়ন হৃদের বাড়িতে প্রবেশ করলো। মেইন দরজা খোলা পেয়ে আশপাশে তাকালো। রাত তখন 4টা 1। গায়ে তার ফর্মাল পোশাক, ডাক্তারি অ্যাপ্রনটা হাতের ভাঁজে নেওয়া। 10টা থেকে তার নাইট। ও, এটা 8টা হবে। রাত তখন 8টা 1। গায়ে ফর্মাল পোশাক, ডাক্তারি অ্যাপ্রন হাতে ভাঁজে নেওয়া। 10টা থেকে তার নাইট ডিউটি। এই অসময়ে হৃদের বাসায় আয়নের আসার কথা না। হৃদের মা সুফিয়া খান বাসায় নেই। তিনি আজ সকালে চট্টগ্রামে গিয়েছিলেন কোনো একটা কাজে। বলেছিলেন মধ্যরাতের ভেতরেই ফিরে আসবেন। সেই জন্যই ওনার অবর্তমানে আয়নকে ফোন করে বলেছেন মায়ার রেগুলার চেক আপ করে যেতে। মায়া আজ 4 দিন ধরে হৃদের বাসায়, অথচ এই 4 দিন হৃদ 4 পলকও বাসায় ফেরেনি, আর না মায়ের খোঁজ নিয়েছে। বলতে গেলে হৃদ নিজের বাড়িতে ফেরে না মায়ের জন্য। এতদিন সুফিয়া খান মায়ের খেয়াল রাখলেও আজ হৃদের বাসায় রাফা একা মায়াকে সামলাচ্ছে। বাসার
সার্ভেন্টদের নিয়ে। সারাদিন রাধি বাসায় থাকলেও দুপুর থেকে সেও কাজে বেরিয়েছে এমার্জেন্সি বলে। আয়ন খালি ড্রয়িং রুমে চোখ বুলিয়ে এগোলো নিচের ঘরটায়। কাজের মেয়ে রুজিনাকে পানি দিতে বলে সুফিয়া খানের ঘরের সামনে দাঁড়ালো সে। দরজা বন্ধ, নক করতে খানিকটা ইতস্ত বোধ করলো। খালি বাড়ি, এভাবে সেই দুইজন মেয়ের ঘরে একা প্রবেশ করতে খানিকটা সংকোচ বোধ করলো। যদিও সে একজন প্রফেশনাল ডাক্তার, তারপরও খানিকটা ইতস্ত বোধ করে অল্প আওয়াজে দরজা নক করতেই ঘরের ভেতর হতে ভেসে আসলো রাফার কণ্ঠ। দরজা খোলা আছে ভাইয়া, ভেতরে আসুন। চাপিয়ে রাখা দরজাটা ঠেলে কক্ষে প্রবেশ করতে করতে দেখতে পেল অল্প আলোয় মায়াকে কোলে নিয়ে বিছানায় বসে আছে রাফা। অসুস্থ মায়া রাফার কোলে মাথা রেখে গায়ের ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমিয়ে মায়ার চুল জুড়ে বিচরণ করছে রাফার দুটো হাত। মায়ার অসময়ে বলতে গেলে একমাত্র রাফা ছাড়া কেউ ছিল না আজও কেউ আছে। সুফিয়া খানের মতন শাশুড়ি ছিল বলে মায়া আজ স্বামীর ঘরে ঠাঁই পেয়েছে, নয়তো মায়ার আপন বলতে স্বামী, ওর পরিবার কেউ ছিল না। আয়ন বিছানার দিকে এগিয়ে যেতেই ধীর স্বরে রাফার থেকে জানতে চাইল মায়ার কথা। এখন কেমন আছে মায়া? পরে আর কোনো সমস্যা হয়েছিল? ইতস্ত রাফা মায়াকে বালিশে শুয়ে দিতে দিতে বলল, না ভাইয়া, তবে গায়ের অনেক জ্বর ওর। দুপুরে কিছু খায়নি, আমি অনেক চেষ্টা করেও খাওয়াতে পারিনি কিছুই। আন্টি বাসায় থাকলে ওনার ভয়ে এতদিন কিছু হলেও খেত, আমার সাথে জেদ করে খেতে চায়নি। রাফার কথায় আয়ন মাথার মস্তিষ্ক বরাবর দাঁড়াতে দাঁড়াতে চিন্তিত স্বরে বলল, কি বলো, ওষুধ না খেয়ে ঘুমিয়েছে ও? জি। আয়ন খানিকটা অধৈর্য গলায় শুধিয়ে রাফাকে বলল, তুমি জানো না ওর ওষুধগুলো কত জরুরি? তাহলে কেন খাওয়ালে না? এই মুহূর্তে মায়ের ওষুধ মিস করা মানে ওর মস্তিষ্ককে উত্তেজিত করা। আয়নের কথায় রাফা অপরাধী গলায় বলল, আমি অনেক চেষ্টা করেছি ভাইয়া, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠিনি। আমি বাসা সার্ভেন্টদের নিয়ে মায়াকে জোর করে ওষুধ খাওয়াতে চাইলাম, কিন্তু মায়া ভয় পেয়ে সবার উপরে এটা সেটা ছুঁড়ে মারে। রুজি খালার কপালে আঘাত পেয়েছে, আমার হাতেও কামড়ালো। মায়া নিজেও আঘাত পেয়েছে অনেক। ওর হাতটা দেখুন, কালশিটে হয়ে গেছে বারবার একই জায়গায় কামড়াতে। সেজন্যই আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ওকে আর জোর করি নাই। মায়া বাইরের মানুষ দেখলে ভয় পায় ভাইয়া, তৎক্ষণাৎ অ্যাটাক করে বসে। সেজন্যই ওকে নিয়ে আমি রুমে বসে আছি। দুপুর থেকে মায়ের গায়ে জ্বরটাও বাড়লে সুফিয়া আন্টিকে কল দিয়ে জানাই সেটা। আন্টি আমাকে বলেছিল আপনাকে পাঠাবে, সেজন্যই আমি অপেক্ষা করছিলাম। রাফার কথায় আয়নের শান্ত চোখে মায়াকে শুকনো মুখটার দিকে তাকালো। খুব সুন্দর আদরে মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে আছে অসুস্থতায়। আজ মায়ের এই দুর্দশার পেছনে আয়ন নিজেও দায়ী। তারা সবাই মিলে একটা সুস্থ মেয়েকে একটু একটু করে মানসিক অশান্তিতে পাগল বানিয়েছে। একটা সুন্দর ফুলকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। তাদের ভুলের জন্য মায়া কিনা হারিয়েছে স্বামী, সংসার, এমনকি নিজের পরিবারও। সবকিছু হারিয়ে মানসিক ভারসাম্যহীন বিছানায় শুয়ে। এখন মায়া মানুষ দেখলে ভয় পায়, অথচ যে মেয়েটা সারাক্ষণ মানুষের ভিড়ে থাকতে পছন্দ করত, সে আজ একা থাকে। সারাক্ষণ কথা বলা মেয়েটা হুট করে কেমন চুপ করে গেল। মায়ার চাঞ্চল্যতা হারিয়ে মায়াকে নিস্তব্ধ শূন্য করে পিছনে। আয়নও একজন অপরাধী। তীব্র অপরাধবোধে আয়নের বুকটাও কেমন চিনচিন ব্যথা করল। খুব প্রিয় মানুষের অসহায়তা দেখে আয়নের বুকটাও কেমন হাহা করল। আয়ন দমবন্ধকর পরিস্থিতিতে হা করে নিঃশ্বাস টানতে চাইল, কিন্তু বাতাসে মিশে মায়াময় গন্ধ।
আয়নের আটকে থাকা শ্বাসটা আরও আটকে গেল। কম্পিত হাতটা কোনোরকম মায়ের তপ্ত কপালে রাখতেই সেটা তৎক্ষণাৎ সরিয়ে নিল। অস্থির উত্তেজিত গলায় বলল, মায়ের গায়ে ভীষণ জ্বর। রাফার শরীরে টেম্পারেচার ওর ব্রেনে চাপ ফেলতে পারে। ওকে দ্রুত হসপিটালে নিতে হবে। আমি গাড়ি বের করছি, তুমি ওকে রেডি করো। কথাটা বলে আয়ন কেমন দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইল। হাঁ করে নিঃশ্বাস টানতে চাইল খোলা বাতাসে। মায়ার দুর্দশা তার বুকের ব্যথা অনুভব করল। ড্রয়িং রুম হতে বেরিয়ে সোজা গাড়িতে এসে বসল। হাতের অ্যাপ্রনটা ঢিল মেরে পাশের সিটে ফেলে পরপর শার্টের দুটো বোতাম খুলে দুপাশে ছড়িয়ে দিল। আটকে রাখা নিঃশ্বাসটা টানতে চাইল। বুক ফুলিয়ে পরপর নিঃশ্বাস টেনে স্টিয়ারিং চেপে তাতে কপাল ঠেকালো তীব্র অপরাধবোধে। আয়ন কখনোই এতটা অপরাধবোধে ভোগেনি আজ যতটা নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। আয়ন চাইলে হৃদের অনুপস্থিতিতে সবকিছু ঠিক রাখতে পারত, মায়ের খোঁজ করতে পারত, কিন্তু সে করেনি। আসলে হৃদ ঠিকই বলে, হৃদ ছিল না বলেই তার বউয়ের মর্যাদাও কেউ করেনি। সবাই হৃদের উপস্থিতিতে তার বউয়ের মর্যাদা বাড়ায়, হৃদের আড়ালে নয়। আজ সবার অবহেলায় মায়াকে হারাতে বসেছে। এইভাবে চলতে থাকলে মায়া মরে যাবে যে কোনো সময়। মায়াকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। মত্ত আয়ন সেভাবেই কিছুক্ষণ বসে রইল। খানিকটা সময় পর স্টিয়ারিং থেকে মাথা উঠিয়ে হাত বাড়িয়ে ফোনটা নিল গাড়ির ডেস্ক হতে। মেসেজ অপশনে হৃদের নাম্বারে ছোট করে লিখল, মায়াকে তোর বড্ড প্রয়োজন হৃদ, প্লিজ চলে আয়। মেয়েটা মরে যাবে তোর অবহেলায়, প্লিজ ফিরে আয়। মেসেজ সেন্ড করে আয়ন খানিকটা সময় নিল উত্তরের আশায়, কিন্তু ফোনের ওপাশ হতে কোনো উত্তর না আসায় আয়ন পুনরায় একইভাবে মেসেজে লিখল হৃদের নাম্বারে, তোর বউ ভীষণ অসুস্থ হৃদ, দ্রুত হসপিটালে নিতে হবে। স্বামী হিসেবে না পারিস, অন্তত মানুষ হিসেবে দায়িত্ব পালন কর, নয়তো মরে যেতে দে মায়াকে। আমি হসপিটালে অপেক্ষা করব। আয়ন হৃদের নাম্বারে পরপর দুটো মেসেজ পাঠিয়ে গাড়ি স্টার্ট করলো। আয়নের জানা নেই হৃদ আয়নের মেসেজগুলো পড়বে কি পড়বে না, সে মায়ার টানে বাড়িতে ফিরবে কি ফিরবে না। তবে আয়ন মায়াকে একা রেখে হসপিটালে চলে গেল। আজ সেও দেখতে চায় মায়ার জন্য হৃদের মনে কতটা ঘৃণা জন্মেছে। ভালোবাসার মানুষকে চাইলেই ঘৃণা করা যায় না। মায়ার অসুস্থতা সম্পর্কে সব জানা হৃদের। সব জেনেও যদি মায়া থেকে হৃদ মুখ ফিরিয়ে নেয়, তাহলে আয়ন নিজেই হৃদের মায়ের সঙ্গে কথা বলে মায়াকে আলাদা বাড়িতে রাখার জন্য। সবকিছুর আগে মায়ের সুস্থতা প্রয়োজন। হৃদের আশেপাশে থাকলে মায়া সুস্থ হবে না। হৃদের ঘৃণা অবহেলায় বরং মায়ের মানসিক চাপ বাড়বে। আয়ন চলে গেল রাত 8টায়। সে 8টা থেকে 9টা হলো, 9টা থেকে 10টায় গড়িয়ে ঘড়ির কাঁটা 11টায় পৌঁছালো। মায়ের শরীর আরো খারাপ হলো। গায়ের জ্বরে খিঁচুনি দিয়ে শরীরে কম্পন ধরল। হাত পা ঠান্ডা হয়ে মায়া আবারও প্যানিক অ্যাটাক করলো। অসহায় রাফা চিৎকার দেখার মতো ছিল। খালি বাড়ি, অচেনা শহরে মায়াকে নিয়ে কোথায় যাবে সে ভয়ে চিৎকার করতে লাগলো মায়াকে জড়িয়ে। আয়ন মায়াকে হসপিটালে নিবে বলে সে নিরুদ্দেশ। রাফা বাসায় সার্ভেন্টদের নিয়ে মায়াকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিল। বয়সে রাফা মায়ের সমবয়সী। সে নিজেও কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। অচেনা শহরে মায়াকে নিয়ে কোন পথে যাবে আয়নের হসপিটাল কোথায় সেটাও জানে না। শুধু জানে মায়াকে এই মুহূর্তে হাসপাতালে নিতে হবে। কোথায় কার কাছে গেলে সাহায্য পাবে তাও জানে না রাফা। হৃদের ড্রাইভারকে গাড়ি বের করতে বলে রাফা পরপর কল মেলালো সুফিয়া খানকে, তারপর রাদিফ, আয়ন, তিনজনকে পরপর কল দিল রাফা। প্রথমবার সুফিয়া খান কল রিসিভ না করলেও রাফা আয়নের কল দেওয়ার মধ্যেই সুফিয়া খান
সুফিয়া খানের কল আসলো রাফার হাতের ফোনটায়। রাফা তৎক্ষণাৎ সুফিয়া খানের কল রিসিভ করেই অস্থির উত্তেজিত ভঙ্গিতে কাঁদতে কাঁদতে মায়ের কথা জানাতে জানাতে ড্রয়িং রুমে প্রবেশ করল হৃদ। রাফার চিল্লাচিল্লিতে শক্ত গম্ভীর হৃদের পা থামে কাজের মহিলা রুজিনার গায়ে ঢলে পড়া মায়ের দিকে তাকিয়ে। হাত পা খিঁচে নাক মুখ দিয়ে রক্ত ঝরছে মায়ের। ফর্সা মুখটা কালো হয়ে আছে, মুখ দিয়ে ঝাঁঝ বের হয়। হৃদ কেমন শক্ত হয়ে জায়গায় দাঁড়িয়ে রইল মায়ের দিকে তাকিয়ে। হৃদের মুখ দেখে ভেতরকার অনুভূতি বলা দায়। রাফার কান্নাকাটিতে সুফিয়া খানকে সবটা বলতে বলতে চোখ পড়ল মেন দরজায় সামনে দাঁড়িয়ে থাকা হৃদের উপরে। আশার আলো দেখে তৎক্ষণাৎ ছুটে গেল সেই দিকে। কল না কেটেই দুই হাতের মুঠোয় ফোনটা চেপে হৃদের কাছে মিনমিন করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ভাইয়া প্লিজ মায়াকে একটু হসপিটালে নিয়ে যান না প্লিজ, আপনার পায়ে ধরছি আমি, প্লিজ মায়াকে বাঁচান, ওর অনেকক্ষণ ধরে এমন করছে, আমি একা এ শহরের কিছুই চিনি না, ওকে নিয়ে কোথায় যাব, প্লিজ আপনি ওকে বাঁচান ভাইয়া প্লিজ। মায়া তো আপনাকে ভালোবাসে, ও আপনার জন্য সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল, প্লিজ ভাইয়া ওকে হসপিটালে নিয়ে যান প্লিজ। মায়ের সুইসাইডের কথা কানে যেতেই হৃদ তড়াক করে তাকালো রাফার দিকে। চোখে মুখে তখনও কেমন শক্ত আর কঠিন। রাফা বুঝতে পারল না হৃদ কঠিন দৃষ্টির কারণ। রাফা বারবার মায়াকে বাঁচানোর আকুতি মিনতি করছে হৃদের কাছে। সেকেন্ডের মাঝে হৃদের দৃষ্টি ঘুরিয়ে বাইরের দিকে চলে যেতে যেতে গম্ভীর মুখে রাফার উদ্দেশ্যে বলল, কাম উইথ মি। হৃদের বাইরের দিকে চলে যেতে দেখে রাফা দৌড়ে মায়ের দিকে এগিয়ে আসলো। কাজের মহিলা রুজিনাকে নিয়ে মায়াকে ধরাধরি করে বসালো হুইল চেয়ারে। হৃদের অনুসরণ করে মায়াকে নিয়ে দ্রুত পৌঁছালো গাড়ি অবধি। হৃদ গাড়িতেই বসা ছিল। আসিফকে আশেপাশে কোথাও দেখা গেল না। তবে হৃদের গাড়ির দরজা খোলা পেয়ে রাফা রুজিনা বেগমকে নিয়ে মায়াকে নিয়ে বসালো গাড়ির পেছনের সিটে। ওদের বসতেই হৃদ তৎক্ষণাৎ গাড়ি টানলো খালি রাস্তায়। রাফা থেকে বেহুশ মায়াকে জড়িয়ে কাঁদছে। হৃদের শক্ত মতিগতি তখনও বোঝা দেয়। রাফা মায়াকে নিয়ে কাঁদতে কাঁদতে হৃদের উদ্দেশ্যে বলল, আর কতক্ষণ লাগবে আমাদের হসপিটালে পৌঁছাতে ভাইয়া? রাফার কথাগুলো বলতে বলতে গাড়ির মেরর দিয়ে দূর রাস্তার দিকে তাকালো। ওরা কোথায় আছে কিছুই জানা নেই রাফার। দূর রাস্তা হতে দৃষ্টি সরে গিয়ে চোখ পড়ল গাড়ির স্টিয়ারিংয়ে ঘোরাতে থাকা হৃদের কম্পিত হাতের দিকে। কেমন থরথর করে কাঁপছে স্টিয়ারিংয়ে থাকা হৃদের দুটো হাত, অথচ হৃদের মুখভঙ্গিমা কেমন শক্ত আর কঠিন করে রাখা। গাড়ির এসির মধ্যে বিন্দু বিন্দু ঘাম জমছে হৃদের কপালে। রাফা বুঝতে পারল না হৃদের অস্থির কম্পিত হাতের কারণ। হৃদ কি অসুস্থ মায়ের মতন, নাকি তার অন্য কোনো ভয়? রাফা হৃদকে দেখে মনে হলো না সে অসুস্থ। তারপরও রাফা হৃদকে নিয়ে আর ঘাটালো না মায়ের চিন্তায়। 10 থেকে 15 মিনিটের মধ্যে হৃদের গাড়িটি এসে থামলো হসপিটালের সম্মুখে। হৃদ শব্দ করে গাড়ির দরজা খুলে দাঁড়ালো পাশে। হসপিটালের বাইরে আগ থেকেই দাঁড়িয়েছিল আয়ন নার্সদের নিয়ে। হৃদের গাড়ি থামাতে আয়ন তৎক্ষণাৎ নার্সদের দিয়ে মায়াকে নামালো। নার্সদের সাহায্যে মায়াকে কেবিনেও দেওয়া হলো সঙ্গে সঙ্গেই। মায়ার চিকিৎসা চলল মুহূর্তেই। রাফা মায়ার কেবিনের বাইরে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে। হৃদ পুরোটা সময় নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে, তার ভূমিকা অদেখার মতন। ঘণ্টা দেড়েক সময় নিয়ে মায়ের চিকিৎসা দিয়ে কেবিনে শোয়ানো হলো ডাক্তার সাজিদার সঙ্গে। বেরিয়ে আসলো আয়নের চোখে মুখে অসহায়ত্বের ছাপ। হৃদকে পেল মায়ের কেবিনের পাশে চুপচাপ দাঁড়িয়ে। আয়ন দূর থেকে হৃদের শান্ত ভঙ্গি দেখে ঠাহর করতে পারল হৃদের অশান্ত মনে তোড়পাড়টা।
হৃদ হয়তো আশা করেনি মায়া সত্যি সত্যি এতটা অসুস্থ হবে। আয়ন হৃদের মুখোমুখি হতে হতে ক্লান্তময় হতাশা গলায় বলল, আমার সাথে কেবিনে আয় তুই। জায়গা ছেড়ে হৃদকে নড়তে না দেখে আয়ন হৃদের হাত টেনে মিনমিনে স্বরে বলল, মায়ের রিপোর্ট এসেছে, প্লিজ আমার সাথে আয় ভাই। ডাক্তার সাজিদা কথা বলতে চায় মায়ের গার্ডিয়ানের সঙ্গে। তুই ছাড়া আপাতত মায়ের এখানে কেউ নেই, মামিও ঢাকাতে নেই, প্লিজ আয়। আয়নের হাতটা ঝাটকা মেরে ফেলে হৃদ এগিয়ে গেল ডাক্তার সাজিদার কেবিনে। কাউকে কিছু না বলে ঠাস করে বসে পড়ল ডাক্তার সাজিদার মুখোমুখি চেয়ারটায়। আয়ন হৃদের পাশাপাশি চেয়ারটা টেনে বসতে বসতে বলল, আপনি বলুন ডাক্তার সাজিদা, আমরা শুনছি। মধ্যবয়স্ক ডাক্তার সাজিদা সুফিয়া খানের অনুসন্ধান করে বললেন, মিসেস সুফিয়া খান আসেননি ডাক্তার আয়ন? আয়ন স্বভাবসুলভ বলল, না না ডাক্তার, মামি ঢাকার বাইরে আছেন, কাল সকালে আসবেন, আপনি আমাদের বলুন। ডাক্তার সাজিদা মায়ের ব্যক্তিগত ডাক্তার হিসেবে রেখেছেন সুফিয়া খান, তাই তিনি মায়ের সকল রিপোর্ট সম্পর্কে পূর্ব থেকে অবগত ছিলেন বলেই ডাক্তার সাজিদা আবারও আয়নের উদ্দেশ্যে বললেন, দেখুন পেশেন্টের মানসিক ব্যাপারটা আগেই ক্লিয়ার করে বলেছিলাম মিসেস খানকে। তিনি বলেছিলেন পেশেন্টের যত্ন নেবেন। সেখানে পেশেন্ট আবারও প্যানিক অ্যাটাক করলো। সেই জন্যই বলছিলাম সুফিয়া খানের অনুপস্থিতিতে আমার পেশেন্টের ব্যক্তিগত গার্ডিয়ানের সঙ্গে কথা বলা প্রয়োজন ডাক্তার আয়ন, আশা করি আপনি বুঝতে পারছেন। ডাক্তার সাজিদা ঘুরে ফিরে একই কথায় তৎক্ষণাৎ রেগে যায় হৃদ। অধৈর্যের নেই ডাক্তার সাজিদার টেবিলে হঠাৎ থাপড়িয়ে গর্জিয়ে বলল, বালের ডাক্তার আপনি, আমার সামনে বসে আছি, চোখে পড়ে না আমাকে? ডিগ্রি অর্জন করেছেন কিভাবে, ভণ্ডামি করে? হৃদের হঠাৎ গর্জনে ডাক্তার সহ আয়নও ভয়ে চমকে উঠল। আয়ন তৎক্ষণাৎ হৃদকে থামাতে চেয়ে ডাক্তার সাজিদাকে শুধিয়ে বলল, আপনি প্রশ্ন না করে রিপোর্ট বলুন। হৃদ খান পেশেন্টের হাজব্যান্ড হয়, আপনি বলুন। ডাক্তার সাজিদা থমথমে মুখে হৃদের দিকে তাকালো। হৃদ খানকে তিনি ভালো করেই চেনেন, এ শহরের প্রভাবশালীদের একজন। এদের ক্ষমতা আর দাপটের কথা শুনেছেন তিনি আগেই, তবে বিগত কয়েকদিন ধরে স্বচক্ষে সবটা দেখছেন তিনি। যেমন মা তেমন ছেলে, দুইজনেই অধৈর্য। তারপরও সুফিয়া খান যেমন তেমন ওনাকে বোঝানো যায়, কিন্তু ওনার ছেলে হৃদ খান তো আরও গরম, অধৈর্য মানুষ। ডাক্তার সাজিদা থমথমে মুখে বললেন, দেখুন মিস্টার খান, পেশেন্টের অবস্থা খুবই শোচনীয়। পেশেন্ট মানসিক ডিপ্রেশনের রোগী। এত ঔষধির মধ্যেও এতদিন ধরে পেশেন্টের জ্বর কমছে না, বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে, মানসিক চাপ বাড়ছে। পেশেন্ট হয়তো কোনো কিছু নিয়ে তীব্র ডিপ্রেশনে ভুগছেন, যার জন্য বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে। আমার মনে হয় পেশেন্টের চারপাশে পরিবেশ ঠিক নেই। পেশেন্টকে সুস্থ করতে চাইলে আগে পেশেন্টকে একটা সুস্থ পরিবেশ দিন। যথাসম্ভব সবাই পেশেন্টের সাথে ভালো ব্যবহার করুন, পেশেন্টকে হাসিখুশি রাখুন। ওষুধের চেয়ে পেশেন্টের পরিবেশ পরিবর্তন করা জরুরি, তাহলে পেশেন্টের মস্তিষ্কে পড়া প্রভাব এমনিতেই কমে আসবে। নয়তো আমরা পেশেন্টকে খুব দ্রুতই পাবনা ডাক্তারের কাছে সাজেস্ট কর। ডাক্তারের বাকি কথা শেষ করার আগেই হৃদের হাত উঠে গেল টেবিল ভর্তি ফাইলে। একটা থাবায় ঝরঝর করে টেবিলের সবকিছু ফেলে শক্ত করে দাঁতে সবকিছু ফেলে দিল ফ্লোরে। খালি টেবিলে থাবা মেরে ডাক্তার সাজিদের উদ্দেশ্যে চোখ মুখ শক্ত করে দাঁতে দাঁত পিষে বলল, ডাক্তারি শেখা না মারে, পাবনায় পাঠাবেন? ঘাড়ের রগ ছিঁড়ে পাগল বানিয়ে পাবনার সরকারি চিকিৎসা দিব আপনারে। যাবেন? হৃদকে টেনে থামাতে চেয়ে আয়ন বলল, হৃদ কি করছিস তুই এখানে? ডাক্তার সাজিদার কি করেছে? উনি তো মায়ার বর্তমান পরিস্থিতির কথাই জানাচ্ছেন তোকে, আর তুই? আয়নকে ধাক্কা মেরে নিজে থেকে দূরে সরাতে হৃদ খিটমিটিয়ে মেজাজে বলল, সর সামনে থেকে, বালের ডাক্তার তোরা আমার, সর। হৃদের কেবিন ছেড়ে বেরিয়ে সোজা হাঁটল করিডর ধরে, উদ্দেশ্য হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়া।
হৃদকে চলে যেতে দেখে রাফা দৌড়ে আসলো হৃদের পেছনে। হৃদের পেছন ডেকে হাঁপাতে হাঁপাতে বলল, আপনার সাথে আমার কথা ছিল ভাইয়া, একটু শুনবেন প্লিজ। হৃদ থামলো না, বরং রাফার কথা না শোনার মতন করেই চলে যেতে নিল। রাফা পুনরায় হৃদের পেছন ডেকে অধৈর্য গলায় বলল, আমি বেশ কয়েকদিন ধরে আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম ভাইয়া, কিন্তু আপনি বাড়িতে আসেন না বলে যোগাযোগ করতে পারছিলাম না। ভাইয়া, আমার কথাটা অন্তত শুনুন প্লিজ। হৃদ রাফাকে এড়িয়ে অদেখার মতন চলে যেতে গেলে রাফা ফের হৃদের পেছন দৌড়ে অস্থির উত্তেজিত গলায় খানিকটা উঁচুস্বরে বলল, আপনার অনুপস্থিতিতে মায়া সুসাইড করতে গিয়েছিল ভাইয়া। সেই দিন আমরা না থাকলে হয়তো মরে যেত ও। রাফার কথার সঙ্গে সঙ্গে হৃদের পা থামে, কিন্তু রাফার দিকে ঘুরে তাকালো না হৃদ। রাফা হৃদকে দাঁড়াতে দেখে পরপর অস্থির গলায় বলল, মায়া আপনাকে অনেক ভালোবাসে ভাইয়া। আপনাকে ভালোবাসে বলে আজ মায়া পাগল হয়ে বিছানায় পড়ে আছে। ভাইয়া প্লিজ ভাইয়া, মায়াকে আর অবহেলা করবেন না, ও নির্দোষ। মায়া আপনার সাথে বেইমানি করতে চায়নি, ওকে দিয়ে সব কিছু করানো হয়েছে। মায়ের বিয়েটা তো। রাফাকে বলতে না দিয়ে হৃদ এক প্রকার জেদ করেই চলে গেল রাফার কথা না শুনেই। শেষ পর্যন্ত রাফা কি বলতে চেয়েছিল সেটাও শুনল না হৃদ। হৃদকে চলে যেতে দেখে রাফা আগ বাড়িয়ে আর কিছুই হৃদকে জানাতে চাইল না, বরং উল্টো পায়ে হেঁটে মায়ার কেবিনে গেল। রাফা বুঝতে পারছে হৃদ ইচ্ছে করেই মায়াকে এড়িয়ে যাচ্ছে, হয়তো মায়াকে আর চাচ্ছে না বলেই তাই।